রক্তপথন আমার মতের বিলম্ব হচ্ছে কিসেরই কারণ? নারায়ণ 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 বলিম আমি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাসা? কর্ণমুনিকে আমি মর্তে জন্ম দিয়েছি, এখন আমার পথের উপায় কি? এ উপায় পাননি মামি? না বাসা। তাহলে আপনাকে কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? এই মুহূর্তে যান মামি ইন্দ্রপুরে। ইন্দ্রের যে নর্তকী আছে নামে রত্নমালা, আর তাকে ধরে উভয়মঙ্গলা, আর তাকে খুলনা রূপে এই মর্তে জন্মদিন মামি। তাহলে আপনার মতের উপায় হবে মামি। সত্যই বাসা? হ্যাঁ মামি। বেশ, আমি তাই যাচ্ছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি বাসা ইন্দ্ররাজ, তুমি কি গৃহে আছো বাসা? হ্যাঁ জননী, আমি গৃহে আছি। আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, জননী, দীর্ঘজীবী হোক। আপনি আসন গ্রহণ করুন। আমি বসতে আসিনি বাসা। তা হয়তো আগমন, কোথায় আগমন, আর কি জন্য এসেছেন এই ইন্দ্রাণী ভবন? যে রত্নমালা আছে তাকে আমার চাই বাসা। সে জননী, আপনি আসন গ্রহণ করুন, এই মোটটা আমি এনে দিচ্ছি। এই নিন জননী রত্নমালাকে, আপনার জন্য আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হোক। বলি জননী, তোমার চরণে আমার প্রণাম জননী। আশীর্বাদ করি বাসা, চিরসুখী হোক। বলি জননী, আমায় কি জন্য ডেকেছেন জননী? আর কি জন্য ডাকবো বাসা? বহুদিন যাবত আমি নৃত্য দেখিনি, নৃত্য দেখবো বলে তোমায় দেখেছি বাসা। সে কি কথা জননী, যে আমি হচ্ছে সামান্য মানব, আর মানব হয়ে আমি তোমার সুন্দরকে কিভাবে নৃত্য দেখাবো জননী? তুমি যেটুকু পারো সেটুকুই দেখাও বাসা। বেহেশ জননী, আমি তাই করছি জননী। ঠিক সময়ে রত্নমালা কি করছেন? ওই মহামাকে কিন্তু দেখাচ্ছে। হলো কি হে নাচে রত্নমালা রে, পূর্বে শোভানায়া বালি মনের আনন্দে, ও কি নাচে রত্নমালা রে, পূর্বে শোভানায়া বালি মনের মোহন পুত্র
রত্নমালা, তুমি আমাকে দেখে হাসলে কেন বাসা? বলি জননী, কি আমরা হচ্ছি জাতিতে নর্তকী, আর সদাই সর্বদাই আমরা হাস্য বদনে থাকি, তাই আমি একটু হেসেছি জননী। না না বাসা, আমি বৃদ্ধ হয়েছি বলে তুমি আমাকে দেখে উপহাস করলে বাসা। না না জননী, আমি তো বলছি জননী, আমরা হচ্ছি জাতিতে নর্তকী, আর আমরা সদাই সর্বদাই হাস্য বদনে থাকি, তাই আমি একটু হেসেছি জননী। না বাসা, তুমি আমাকে দেখে উপহাস করেছো, আর এই পাবে তোমাকে মরতে জন্ম দিতে হবে বাসা। না না জননী, আমি আপনার চরণ ধরে বিনয় করে বলছি জননী, আমাকে এর মধ্যে জন্ম দিবেন না জননী। তুমি যতই কিছু বলো বাসা, এই পাবে তোমাকে মরতে জন্ম দিতেই হবে বাসা।
গলায় কাটারি ওটো ওটো রম্বাবতী গায়ে করো বল, তোমার কি আসলাম আমি সর্বয় মঙ্গল। কেশব রায়ের পুত্র আছে বাসা কন্যার নয় তোর কোল, এই দিলাম কন্যা বল একবার কর্পর। 100 নাম কন্যার বামেতে রাখিয়া, খুলনা সুন্দরী কন্যার নামটি রাখিয়া বাসিয়া, এই আমি চললাম। ভগবান, মেডিসিন শেষে আমি একটি স্বপ্ন দর্শন করলাম। বলি প্রভু, তুমি একবার চৈতন্য হও প্রভু। বলি প্রভু, আমি মিশির শেষে একটি স্বপ্ন দর্শন করেছি প্রভু। বলি প্রভু, কে যেন আমার শিরে এসে বলে গেল, ওটা রুক্মিণী গায়ে করো বল, আর তোমার কি আসিলাম আমি সর্বায় মঙ্গল। কেশব রায় পুত্র আছে কন্যা নাই তোর কুলে, এই গ্রাম কন্যা কর একবার করো কুলে। 100 নাম কন্যার বামেতে রাখিও, আর খুলনা সুন্দর নাম কন্যা রাখিও বাঁচিয়ে। আমি এই স্বপ্ন দর্শন করেছি প্রভু। তাহলে এই স্বপ্নের কথা কারোর নিকট প্রকাশ করিও না, তোমার গর্বে হয়তো কোনো সুসন্তান জন্মিতে পারে। বেশ প্রভু, আমার যে বড় পিপাসা লেগেছে প্রভু। বেশ, ওই খটগঙ্গার নিচে ইংরেজিতে জল আছে, জলটুকু তুমি প্রাণ করে এসো। বেশ প্রভু। আর ওই ভিকারে জলে রানী পানো যে কইল, মাছের পেজিত খানা গর্ভে ঘুমেছিল। 1 মাসের গর্ভ হলে জানে বানা জানতে, আর 2 মাসের গর্ভ হলে কানাকানি শোনে, 3 মাসের গর্ভ হলে হারে মাংস ধরা, 5 মাসের গর্ভ হলে পঞ্চ ফুলে ফুটে, 6 মাসের গর্ভ হলে মনপ পঞ্চায়, আর 7 মাসের গর্ভ হলে সাদের 7 পায়, 8 মাসের গর্ভ হলে জলহস্ত ভাব, 9 মাসের গর্ভ হলে মৃত্যাইত পায়, 10 মাস 10 দিন পূর্ণিত হইল। কুসুম বেতনে রানী কাঁদিতে লাগলো। হরিকে স্তম্ভ ধরে ধর্ম ছিল দিল, রামসুর বিশ্বাসুর ধর্ম ছিল দিল, জয় জয় বলে কন্যা ভূমিষ্ঠ হইল। সমনের কানায় দিয়ে নারী ছেদ কেল, 3 দিবসে কন্যা নিয়ে ধুলি বানাইল। পঞ্চতীর্থের জল দিয়ে চানো দিয়ে করাইলো, ব্রহ্মা হতে সনাতন কন্যা পবিত্র করাইল। 100 নাম কন্যার বামেতে রাখি, খুলনা সুন্দরী নাম কন্যা রাখিলে বাঁচে। এইভাবে বই যখন তার দাদার বস্ত্র হয়েছে, তাই অন্য জামিনী মহামায় অন্তর জান দেবে। আবার নারদ করে কোন বাক্য বলছে, আমার বলার কিন্তু হচ্ছে কিসেরই করো। আর শুনেন 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 মামি, শুনেন দিয়া বোন, নারদ নারদ বলে ডাকেন মামি, কিসেরই কারণ? বলি মামি, আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদকারী বাসা দীর্ঘজীবী হও। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করো বাসা,
রত্নমালাকে আমি মর্তে জন্ম দিয়েছি, এখন আমার মতের উপায় কি? এ উপায় আমি বলতে পারবো না মামি। বুদ্ধি নাগর আর বুদ্ধিতে পাইতে পারো সমুদ্র সাগর। নমনারায়ণী সর্বদেবের দেবতা হয়, চিন্তা করেন আপনি এ বুদ্ধি পাননি মামি। না বাসা, তাহলে আপনি এক কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? ওই চন্দ্রচূড়ামণির বিয়ে দেয় আপনি একটা স্বপ্ন দর্শন করে দেবে মামি। কি বলে স্বপ্ন দর্শন করবো বাসা? এই বলে স্বপ্ন দর্শন করাবেন উদয়নি ঈশানী অবন্তী ও মঙ্গলকূট, এই চারটি কূট জুড়ে একটি হাটকু রয়েছে। ওই হাটকুয়ের মুখ যদি রাজা হারাপতি ভোর সকালে ডাকে তাহলে রাজ্যপাল যাবে না সকালে। এই বলে স্বপ্ন দর্শন করে দেবে মামি। বেশ বাসা, আমি তাই করছি। উঠো উঠো মহারাজ, গায়ে করো বল। তোমার কি আসলাম আমি সর্বয় মঙ্গল। উজানি ঈশানী অবন্তী অমঙ্গলকূট, এই চারটি কূট জুড়ে একজন হাটকু রয়েছে। সেই হাটকুরের মুখ যদি হেরপতি রোজ সকাল ভোরে তোমার সোনা রাজ্যপাল যাবে রসাতলে। এই আমি চললাম। হাই ভগবান, হে প্রভু দয়াময়, আজ ঋষির শেষে আমি কি যেন কুস্বপ্ন দর্শন করলাম। এই কে যেন বলে গেল, ওঠো ওঠো মহারাজ, গায়ে করে বল। তোমার গৃহে আসিলাম আমি সর্বয়ে মঙ্গল। বলি মহারাজ, তুমি শুয়ে নিদ্রা গেছ। আমার উজানি ঈশানী মঙ্গলকূট, এই চারটি শহর জুড়ে একজন হাটকুর রয়েছে। আমি যদি হাটকুরের মুখ হেরি প্রতি ভোর সকাল, আমার সোনা রাজ্য পার যাবে রসাতল। একে আমি কুস্বপ্ন দর্শন করলাম। আমার এই চারটি শহর জুড়েই একজন হাটকুরকে রয়েছে। আমার এই চারটি শহর জুড়েই যে কোনো কেউ থাকুক না কেন, আমাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে আমার যে অমঙ্গল হবে। তবে যাই হোক, আমার প্রাচীন কালের একজন মন্ত্রী আছে, তাহাকে ডেকে একবার জিজ্ঞাসা করে দেখি এই কোথায় মন্ত্রী মহাশয়। আশীর্বাদ করিও, দীর্ঘজীবী হও। কেন ডেকেছেন মহারাজ? আর কি জন্য রাখবো ধনপতি, আপনি কি বলতে পারেন? আমার উজানি ঈশানী মঙ্গলকূট, এই চারটি শহর জুড়ে একজন হাটকু রয়েছে। সংকটের কথা মহারাজ, তবে তবে আমায় একটু সময় দিতে হবে মহারাজ, আমাকে একটু ভেবে দেখতে হবে। বেশ, আপনাকে সময় দিলাম। আপনি ভাবিয়ে চিন্তিয়ে বলুন, আমার এই চারটি শহরে জুড়ে হাটকুর কে রয়েছে? পেয়েছি মহারাজ, পেয়েছি। কে বলুন, বলুন মন্ত্রী মহাশয়। তবে আমায় যদি আপনি অভয় দান করেন তাহলে আমি বলতে পারি। বেশ, আপনাকে আমি অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। বলি মহারাজ, আপনার সেই ভাস্তি জামাই তোমার সাধু ধনপতি। ধনপতি? হ্যাঁ মহারাজ, সে ধনে ধনে বিদ্যায় পণ্ডিত, বহু দেশ বিদেশ করেছে ভ্রমণ, কিন্তু তাহার ঘরে সন্তান নেই মহারাজ। এই জন্য সে বেশ, আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়। আর বিলম্বের নাই প্রয়োজন, এই মুহূর্তে ধনপতিকে নিয়ে সন্ত্রাস। বেশ মহারাজ, আমি তাই করছি। আমি ধনপতিকে এনেছি। বলি মহারাজ, তব চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করিও, দীর্ঘজীবী হও। আমায় কেন ডেকেছেন মহারাজ? আর কি জন্য রাখবো তাই আমি বলছি, তুমি শ্রবণ করবে ধনপতি। বেশ মহারাজ, বলুন। হকি ইয়া রে, এ শোনো ও সাহারা
ধনপতি তোমার গৃহের কথা, আর তোমার গৃহে নহনা নারী নহনা অনুমাতা। তাই বলছি ধনপতি, তুমি তুমি দ্বিতীয় বিবাহ করো ধনপতি। সে কি কথা মহারাজ, আমাকে দ্বিতীয় বিবাহ করতে হবে? না 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 মহারাজ, আমি কিছুতেই দ্বিতীয় বিবাহ করতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। না ধনপতি, আমি বলছি তোমার ভালোর জন্য বলো তুমি দ্বিতীয় বিবাহ করবে কিনা। আমি বলছি মহারাজ, ওই রে অল্প বৃক্ষের অল্প লতা রাজা, অল্প বয়সে অল্প লতা রাজা, অল্প বয়সে অল্প বয়সে কোন বলি মহারাজ, অল্প বৃক্ষের অল্প লতা, অল্প বয়সের তরু, আর অল্প বয়সে কোন বা বৃক্ষে ফল ধরেছে প্রভু মহারাজ। তাই তাই আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। বেশ ধনপতি, তাই আমি আর বলছি তুমি শ্রবণ করবে। বেশ বলুন মহারাজ। কি ইয়া হে আল্লাহ পাহাড়ে ও সাধু অল্প বয়সে তোরে বলি ধনপতি, অল্প বয়সের বৃক্ষ সাধু অল্প বয়সের তরু, আর যেই না বৃক্ষে ধরে ফল চিহ্ন আছে তবু ধনপতি। তাই বলছি তুমি দ্বিতীয় বিবাহ করো ধনপতি। না না মহারাজ, আমি আমি তাই বলছি মহারাজ। ওই রে 11 বছরের নহনা তার বারো নাহি পুরে। বারো বছর পূর্ণ হলে
মহারাজ। বেশ, তাই আমি আরো বলছি ধনপতি, ও কি দুইটি বিবাহ করো, সাধু ওই না বলি না আমি তোমার বলি ধনপতি, শোনো সাধু ধনপতি, দুইটি বিবাহ করো বলিলাম তোমায়, আর শাস্ত্রে শুনেছি আমি নহনার কোনো সন্তানাদি নেই, তাই তাই বলছি তুমি দ্বিতীয় বিবাহ করো ধনপতি। না না মহারাজ, আপনি যতই কিছু বলুন না কেন আমি কিছুতেই দ্বিতীয় বিবাহ করতে পারবো না মহারাজ। বলে মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি ধনপতিকে ভালোভাবে বুঝই বলুন সে দ্বিতীয় বিবাহ করবে কিনা। বলি ধনপতি, তুমি দ্বিতীয় বিবাহ করবে কি না? না না মন্ত্রী দ্বিতীয় বিবাহ মহাশয়, করতেই হবে। না না মন্ত্রী মহাশয়, আমি কিছুতেই দ্বিতীয় বিবাহ করতে পারবো না মন্ত্রী মহাশয়। বলি মহারাজ, বলুন মন্ত্রী মহাশয়। ধনপতিকে অনেক বুঝালাম, কিন্তু সে কিছুতেই বুঝ মানছে না মহারাজ। কি বললেন? সে ভূত মানছে না। বেশ, তাহাকে প্রাসাদ থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হোক। মহারাজ, আমি তাই করছি। তবে তবে বের হয়ে যাও কুলাঙ্গা। মহারাজ, আমি ধনপতিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি মহারাজ। বেশ, তেমন ভালোই করেছ, কেমন করবো ও তেমন ফল। বলে মন্ত্রী মহাশয়, আমরা এখন বিশ্রাম করতে কেমন। বেশ মহারাজ। বলি প্রিয় লহনা, তুমি কি গৃহে আছো প্রিয়ে? হ্যাঁ প্রভু, আমি কি আসি প্রভু। বলি প্রভু, তোমার জন্য আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি চিরসুখী হও প্রিয়ে। ও
দরবারে আর মলিন বদন দেখি কিসের কারণে প্রভু? তাই প্রভু তোমার কি হয়েছে প্রভু? তুমি আমার নিকট সব খুলে বলো প্রভু। বেশ, আমি আমি তোমার কাছে সব কিছু বলছি প্রিয়ে। ওই ওরে তুই আমার লহনা নারী প্রিয়ে পরাণে পরা। ওরে তুই আমার লহনা নারী প্রিয়ে পরাণে পরা। ওরে তোমার কোলে নাই সন্তান রে, ও দুর্ভাগ্য আমার, বিহাই রে বলি প্রিয়ে, তুই আমার লহনা নারী পরাণের পরাণ, আর তোমার কোলে নাই রে সন্তান, দুর্ভাগ্য আমার প্রিয়ে। তাই তাই আমাকে ওই সেই রাজ দরবারে ডেকে পাঠিয়েছিল। বলো বলো প্রিয়ে, আমার সন্তান নেই, এই জন্য রাজ দরবার থেকে আমাকে অপমান করে পাঠিয়ে দিয়েছে প্রিয়ে। বলো বলো প্রিয়ে, তুমি আমাকে একটি সন্তান দিবে কিনা প্রিয়ে? বলি প্রভু তা আমি বলছি প্রভু। হইও রে অল্প বৃক্ষের অল্প লতা, প্রভু অল্প বয়সের তরু। অল্প বয়সে বলি প্রভু অল্প বৃক্ষের অল্প লতা, অল্প বয়সের তরু, আর অল্প বয়সে কোনটা বৃক্ষে ফল ধরে প্রভু? না 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 প্রিয়ে, অল্প বৃক্ষের অল্প লতা, অল্প বয়সের তরু, আর যেই না বৃক্ষে ধরে ফল চিহ্ন আছে কভু। বলো বলো প্রিয়ে, তুমি আমাকে এই মুহূর্তে একটি সন্তান দিবে কিনা? তুমি তুমি একবার বলো প্রিয়ে। তাই আমি বলছি প্রভু। হইও রে বছরে লহ বাবুর নাহি পুরে। বলি প্রভু 11 বছরের লহন আমার 12 নাহি পুরে, আর 12 বছর পূর্ণ হলে সন্তান দিব করে। না না
না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বলো বলো, তুমি আমাকে এই মুহূর্তে একটি সন্তান দিবে কিনা? তাই আমি আরো বলছি প্রভু, হয়ে আর কি ধরো প্রভু বলি প্রভু, আর কিছুদিন ধরা ধৈর্য, বছর 6 মাস আর একেবারে দিব সন্তান গন্ডা 4-5 প্রভু। আমি তোমার কাছে গুন্ডা 4-5 সন্তান চাইনি প্রিয়ে। আমি সন্তান চেয়েছি একটি মাত্র। বলো বলো, তুমি আমাকে এই মুহূর্তে সন্তান দিবে কিনা? আমি বলছি প্রভু, হয়রে পরা রসে সন্তান প্রভু ধরিব উদরে। কি বললে তুমি? তুমি তুমি ওই পরা রৌরসের সন্তান আমাকে এনে দিবে? জানো জানো এর পরিণাম কি হতে পারে? বলি প্রভু, আমি না জানে বড় ভুল কথা বলেছি প্রভু, আমাকে একবার ক্ষমা করো। ক্ষমা? এই যে আমি তোমাকে ক্ষমা করছি। কোথায় দুবেলা একখানা চাবুক নিয়ে এসো। বেশ, তুমি এখন আসতে পারো। তুমি তুমি ওই পরা রৌরসের সন্তান এনে দিবে আমাকে। আমি যে তোমাকে এখন কি করবো তা ভেবে স্থির করতে পারছি না। বলি প্রভু, তুমি একবার আমায় ক্ষমা করো প্রভু। এই যে আমি তোমাকে ক্ষমা করছি। তুমি কোন সাহসে ওই পরা রৌরসের সন্তান আমাকে এনে দিবে? তুমি যত আমার দাবিকে প্রহর করো, আমি তোমায় দ্বিতীয় বিবাহ করতে দিব না প্রভু। আমি তোমার চরণ ধরে বলছি প্রভু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে একটি সন্তান দিবে, নইলে আমাকে বিবাহ করার অনুমতি এই মুহূর্তেই দিতে হবে তোমাকে। প্রভু, আমি তোমার দ্বিতীয় বিবাহের অনুমতি দিলাম প্রভু। বেশ, তাহলে উঠো প্রিয়ে। বলি প্রিয়ে, বলি প্রভু, তাহলে বলো এখন কিরূপ ভাবে আমি দ্বিতীয় বিবাহ করবো প্রিয়ে? তুমি তাহলে সত্য সত্যই দ্বিতীয় বিবাহ করবে প্রভু। হ্যাঁ প্রিয়ে, আমাকে দ্বিতীয় বিবাহ করতেই হবে। তাহলে যে আমার একটি কথা তোমাকে রাখতে হবে প্রভু। কি কথা প্রিয়ে? বলি প্রভু, তুমি প্রথমে করেছো বিবাহ ফটক পাঠিয়ে, আর এইবার করিবে বিবাহ পায়রা উড়ায় প্রভু। কি বললে প্রিয়ে? এইবার বিবাহ করিব আমি পায়রা উড়াই? সে আবার কেমন প্রিয়ে? প্রভু, ওই বাজার হইতে তুমি পায়রা ক্রয় করে ছেড়ে দিবে, তার গৃহেতে করবে, তুমি তার মেয়েকেই বিবাহ করবে প্রভু। উত্তম বুদ্ধি প্রিয়ে, তুমি অন্তপুরে যাও, আমি এই মুহূর্তে পায়রা ক্রয় করার ব্যবস্থা করছি। বেশ প্রভু, তোমার জন্য আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি, চিরসুখী হও। কোথায় পণ্ডিত মহাশয়?
ডাকবো এই মুহূর্তে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই মুহূর্তে আমার সঙ্গে ওই শ্রীকলার বাজারে যেতে হবে, গিয়ে আমরা দুটি পায়রা ক্রয় করে আনবো, তাই আমার সঙ্গে চলুন। বেশ, আমি তাই যাচ্ছি। বেশ, তাই চলুন। কি করছেন? ওই ধরাই পণ্ডিতকে সঙ্গে নিয়ে ওই শ্রীকালের বাজারে আছে দুটি পায়রা ক্রয় করার জন্য। পায়রা কিনতে ওই পায়রা কিনতে বলি পণ্ডিত মহাশয়, এই তো আমরা শ্রীকলার বাজারে প্রায় এসে গেছি পণ্ডিত মহাশয়। হ্যাঁ সদাগর মহাশয়, তাই তো দেখছি। বলি পণ্ডিত মহাশয়, আপনি দেখে ভালো ভালো দুটি পায়রা ক্রয় করুন পণ্ডিত মহাশয়। বেশ সদাগর মহাশয়। আরে এই পায়রা দুটি কার? এই পায়রা দুটি আমার। এই পায়রা দুটি তোমার? তো বিক্রি করতে? তো বিক্রি করার জন্য তো বাজারে এনেছি। বিক্রি করার জন্য? তো এই পায়রা দুটির দাম কত? পায়রা দুটির মূল্য দিতে হবে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। একজোড়া পায়রা 500 টাকা, দামটা একটু বেশি হলো না? এখন সবজির বাজার বেশি তো, বুঝতে না? কিছু কম নেই? না। 500 টাকা ঠিক আছে। সদাগর মহাশয় দেখুন তো, এই পায়রা দুটি পছন্দ হয়? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, তাই আপনি এই পায়রা দুটি ক্রয় করুন। দাম চাচ্ছে 500 টাকা। বেশ, যত টাকাই চাক না কেন আপনি ক্রয় করুন। বেশ, আমি তাই করছি। ঠিক আছে, এই 500 টাকা দিয়ে ক্রয় করলাম। বেশ, পায়রা দুটি হাতে তুলে দেয়। এই পায়রা দুটি তোমাকে হস্তে তুলে দিলাম, তোমরা নিতে পারো। বেশ, তাহলে চলুন এখন আমরা। হ্যাঁ, এই যে পায়রা দিয়ে সাধু আনন্দিত মহানার পায়রা দিতে
বলি প্রিয় লহনা, তুমি কি গৃহে আছো প্রিয়ে? হ্যাঁ প্রভু, আমি গৃহে আছি প্রভু। প্রবচনে আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি চির সুখী হও প্রিয়ে। আমার কি পায়রা ক্রয় করা হয়েছে? হ্যাঁ প্রিয়ে, এই যে দেখো তো আমি দুটি পায়রা ক্রয় করে এনেছি। পায়রা দুটি তোমার পছন্দ হয় কিনা? বলি প্রভু, অতি চমৎকার পায়রা প্রভু, আমার পছন্দ হয়েছে প্রভু। বেশ, তাহলে বলো প্রিয়ে, এই পায়রা দুটি আমরা এখন কি করব প্রিয়ে? বলি প্রভু, আজকে কোন দিবস প্রভু? আজকে আজকে তো ঠান্ডা দিবস প্রিয়ে। বেশ প্রভু, তাহলে আমরা এই ঠান্ডা দিবসে পায়রা ছেড়ে দেবো প্রভু। বেশ, আমরা দুইজন মিলে এই পায়রা দুটিকে উড়ায় দেই প্রিয়ে।
করে টাকা তো ধরা দিল না সখী। না সখী, আমি তো এটাই দেখছি সখী। বলি সখী, তাহলে তোমার কাছে কি আর কোনো বুদ্ধি আছে সখী? বলি সখী, তুমি একবার আইসো, সে আগে চিকে দেখো সখী। সখী চিঠিয়ে দিলাম, তবু তো পাড়াগুলো ধরা দিল না সখী। আমি তো তাই দেখছি সখী। বলি সখী, তাহলে কি আর কোনো উপায় আছে বলি সখী, এবার একবার ভালো করে দেখি দেখো সখী। সখী পায়রার একটা ধরা দিল সখী। সখী, আমি তো তাই দেখছি সখী। বলি সখী, আর একটা যেন গেল সখী। বলি সখী, তুমি একবার গালিতে দেখো সখী। সখী পায়রা আমরা পায়রাগুলো ধরলাম সখী। বলি সখী, আমরা এখন এগুলো নিয়ে কি করবো সখী? আমরা এই পায়রাগুলো নিয়ে এখানে খেলা করবো সখী। হ্যাঁ সখী, তুমি ঠিকই বলেছ সখী। আমরা এই পায়রাগুলো নিয়ে এখানে খেলা করি সখী। আমরা দুটা পায়রা ছেড়ে দিয়েছি, এইদিকে দুটা পায়রা আসলো, আপনারা কি দেখেছেন? এই তো আমার পায়রা। এই মেয়েরা, আরে কি হচ্ছে এখানে সারা বলে চিল্লাচ্ছ কেন? এরা কার পায়রা নিয়ে খেলা করছো? আরে দেখতে পাচ্ছ না এগুলো আমাদের পায়রা? না না, আমি দুটো পায়রা ছেড়ে দিলাম আর এদিকে উড়ে আসলো, আর তোমরা ওই পায়রা দুটি ধরে নিয়ে খেলা করছো। আরে তোমার পায়রা কোথায় না কোথায় উড়ে গেছে, আর আমাদের পায়রা আমি এখানে নিয়ে খেলা করছি। গায়ে আসে চুড়ে বসতো। না না, এই পায়রাই আমার। এই পায়রাই তোমার? হ্যাঁ, এই পায়রা। আচ্ছা, তোমার পায়রার কোনো চিহ্ন আছে? অবশ্যই চিহ্ন আছে। চিহ্ন আছে। হ্যাঁ। আচ্ছা, কি
কি কি চিহ্ন আছে দেখা আরে চিহ্ন আছে, এই যে লাল মাথায় লাল ফুল, পায়ে কালো দোলা দাগ। আর এগুলো আমাদের পাড়া থাকে না। আরে সব পায়রা থাকে না, এগুলি চিহ্ন দেখে তাহলে বাজার থেকে ক্রয় করেছি। সব পাড়া থাকে না। বেশ, তাহলে তোমার পাড়া কি দেখতে পারে? পায়রা যখন অবশ্যই বাঁধতে পারে, পায়রা আবার বাঁধতে পারে না। তাহলে দেখতে পারে। অবশ্যই। বাহ, বেশ ভালো কথা। তাহলে কিভাবে বাঁকে? আর একটু বেঁকে দেখাও। আরে আমি তো মানুষ, পায়রা কিভাবে বাঁধে এটা আবার দেখাই দিতে হ্যাঁ, হবে। দেখাই দিবে। তোমার পায়রা চালে পড়ে প্রত্যেকদিন তুমি বাঘ ডাকো আর দেখাতে পারবে না? তা পারবো। তাহলে দেখাও। আরে আমার পায়রা বাঁকে এইভাবে, আরে কিভাবে? বাকুম 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 কুম। এই, আর আমি উপরে উঠবে নাকি? শোনো, এতখানি জায়গা থাকতে তুমি আমার উপরে উঠতে হবে? আমি তো দেখেছি এক পায়রা আর এক পায়রা বাইরে এইরকমই বাঁকতে বাঁকতে যাই যায়। না, তুমি দেখতে দেখতে যাও। আমি দেখালাম। আরে দেখে গেলে আমার উপরে এসে অবশ্যই। শোনো, ব্যথা তর্ক করে না। আমার পায়রা দিয়ে দাও। বলেন সখী। তুমি তাদের সঙ্গে মিথ্যা তর্ক করো না সখী, তাদের পায়রা তুমি তাদেরকে দিয়ে দাও সখী। এই তো লক্ষ্মীর মতন কথা। আর এই লোক তোমার পায়রা তোমাকে আমি খাই না। বেশ, বলি পণ্ডিত মহাশয়, বলেন সদাগর মহাশয়। পায়রা দিল গলায় ফাঁসি আর সেই মেয়েটি দিল মুচকি হাসি। আপনি একবার ভালো করে জেনে আসুন তো সেই মেয়েটি কার এবং এবং সেই মেয়েকে বিবাহ দিবে কিনা। তাই তাই আপনি একবার ভালোভাবে জেনে আসুন। বেশ সদাগর মহাশয়, আমি তাই বেশ, জেনে তাই যাও। দেখছি।